আসসালামু আলাইকুম, টিম স্পোর্টসে সবাইকে স্বাগতম। আজকে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টেস্ট সিরিজ সম্পন্ন হলো এবং খুবই প্রত্যাশাজনক একটা বিষয় ছিল। সব দর্শকরা চেয়েছিল এই টেস্ট ম্যাচটা হয় পরিত্যক্ত হোক আর না হয় ড্র হোক, কারণ 5 দিনের টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে আড়াই দিনে গড়িয়েছে। এখন সেই আড়াই দিনের টেস্ট ম্যাচটাও বাংলাদেশ বাঁচাতে পারলো না। ফলাফল বাংলাদেশ 8 উইকেটে ম্যাচটি হেরে যায় এবং শুধু ম্যাচ না, এই ম্যাচ হারের ফলে বাংলাদেশ 2-0-তে টেস্ট সিরিজ হেরে যায় এবং ভারত বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে। কারণ কি বাংলাদেশের এই হারের, বাংলাদেশের এই অসফলতার কারণটা কি, সেটা আজকে আমার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। আমি মিজানুর আশিক আছি আপনাদের সাথে। প্রথম পয়েন্ট অফ ভিউ হচ্ছে বাঁহাতি ব্যাটারদের ইনকামিং বল খেলার দুর্বলতা। আমরা প্রায় প্রতিটা টেস্ট সিরিজেই দেখি আমাদের যখন বাঁহাতি ব্যাটাররা ব্যাট করতে নামেন তখন হয় ডানহাতি বোলাররা আর না হয় বাঁহাতি বোলাররা। বাঁহাতি বোলারদের ক্ষেত্রে হচ্ছে ইন সুইং বোলিং, বা ডানহাতি বোলারদের ক্ষেত্রেও সেই ইন সুইং বোলিংটা যখন আমাদের বাঁহাতি ব্যাটারদের সামনে আসে তখন আমাদের সেই বাঁহাতি ব্যাটাররা সেই বলগুলো খেলতে পারে না, হয় কট বাহাইন্ড, না হয় স্টাম্প আউট, আর না হয় এলবিডব্লিউ, যে কোনো একটার ফাঁদে পড়ে আউট হয়ে যায়। তাহলে টেস্ট সিরিজের আগে বা কোনো একটা টেস্ট ম্যাচের আগে আমাদের বাঁহাতি ব্যাটাররা সেই শটগুলো খেলার জন্য বা সেই বলগুলো মোকাবেলা করার জন্য কোনো রকম চেষ্টা কি করেন না? তারা কি মনে করেন না যে প্রতিপক্ষের বোলাররা ইন সুইং বোলিং করতে পারে আমাদের বিপক্ষে? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। ধরেন আমি একজন বাঁহাতি ব্যাটার এবং আমি ন্যাশনাল টিমের টেস্ট স্পেশালিস্ট একজন ব্যাটসম্যান। এখন আমি জানি আমার দুর্বলতাটা হচ্ছে যখন আমার প্রতিপক্ষ বোলার ইনসুইং বল করবেন তখন সেটা আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আমি তখন ক্রিজে টিকতে পারবো না, আমি আউট হয়ে যাব। আমার কি করা উচিত? পরবর্তী টেস্ট ম্যাচ অথবা পরবর্তী টেস্ট সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নেওয়া উচিত, আমার প্রস্তুতিটা ওই রকমভাবে নেওয়া উচিত। তাহলে হয়তো আমি ওভারকাম করব, আমি ভালো করব, টেস্টে আমি বড় রান তৈরি করতে সক্ষম হব। কিন্তু আমাদের ব্যাটারদের ক্ষেত্রে দেখা যায় প্রতিটা টেস্ট সিরিজে ওপেনার থেকে শুরু করে একদম মিডল অর্ডার পর্যন্ত আমাদের যে লিস্টের 3, 4 জন 5 জন আমাদের বাঁহাতি ব্যাটার আছে, তারা প্রত্যেকেই সেই একই ভুল করেন এবং একইভাবেই তারা আউট হয়ে যান। আমরা যদি সাদমান ইসলামকে দেখি, আমরা যদি মুমিনুল হককে দেখি, আমরা জাকির হাসানকে দেখি, তারা সবাই কিন্তু প্রায় একভাবেই আউট হয়ে যায়। ইনকামিং বলগুলো তারা ছেড়ে দেয়। তারা ভাবে যে হয় স্টাম্পের উপর দিয়ে যাবে বা স্টাম্পের সাইড দিয়ে যাবে অথবা ওয়াইড লেন্থে বলটা চলে যাবে, তারা বলগুলো ছেড়ে দেয় এবং অপ্রত্যাশিতভাবে তারা আউট হয়ে যায়। এবং কিছু কিছু আমাদের ব্যাটাররা আছে যারা হচ্ছে বল ডিফেন্স করতে যায় এবং সেই বলটা ডিরেক্ট প্যাডে লেগে এলবিডব্লিউ আউট হয়ে যায়। আসলে আমাদের বাঁহাতি ব্যাটারদের সেই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আমার সমস্যাটা কোথায়, আমি কেন বড় রান করতে পারছি না। বোলারদের দেখলে কেন আমাদের ভয় করবে, কেন আমরা বোলারদেরকে ভয় পাবো? আমরা এরকমভাবে নিজেদের প্রস্তুতি সেরে নিব যাতে বোলাররা আমাদের বিপক্ষে বল করতে ভয় পায়। আপনি দেখেন ভারতের জসপ্রীত বুমরা থেকে শুরু করে নতুন আকাশদীপ সিং, তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের যে ব্যাটারদের দুর্বলতাটা সেটা কিন্তু জানে এবং তারা কিন্তু ঠিক ওই লাইন লেন্থে বল করে কিন্তু তারা সফল। ইভেন আমরা যদি আমাদের পেসারদের কথা চিন্তা করি তাহলে আমাদের পেসাররা 2 থেকে 3টা ইন সুইং বল, বাকিগুলো হচ্ছে আউট সুইং বল করে থাকে। অর্থাৎ আমরা ইন সুইং বল কীভাবে করতে হয় সেটা আমরা জানি না, জানলেও হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারি না। সমস্যাটা হচ্ছে আমরা কোথায় কখন কি অ্যাপ্লাই করতে হয় ওই জিনিসটা আমরা বুঝে উঠতে পারি না। বাংলাদেশের ব্যাটাররা যদি তাদের এই ইনকামিং বলগুলো খুব বেশি নেটে প্র্যাকটিস করেন বা যে কোনো আপনার ম্যাচে, প্রস্তুতিমূলক ম্যাচে যদি ব্যাটাররা প্র্যাকটিস করেন তাহলে হয়তো খুব শীঘ্রই ওভারকাম করতে পারবে এবং বাংলাদেশের যে ওপেনিং পজিশনটা আছে সেটা আরও বড় হবে। 1 থেকে 4 পর্যন্ত যেই আপনার বাঁহাতি ব্যাটাররা আছে তারা বিগ স্কোর করার সুযোগ পাবে। আইদার বাংলাদেশের টেস্ট ম্যাচে 1 থেকে যে 4 জন বাঁহাতি ব্যাটার আছে তারা এই 1 রান, 2 রান, 10 রান, 12 রান এরকম করে তারা আউট হয়ে যাবে। একটা টেস্ট ম্যাচে যখন ওপেনাররা ভালো রান করতে পারে না, বিগ স্কোর করতে পারে না, তখন সেইটা ওই দলের জন্য বড় বিপদ ডেকে আনে। নাম্বার 2, ব্যাটাররা খুব দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়ে যায়। টেস্ট ম্যাচ মানে কি? টেস্ট ম্যাচ মানে হচ্ছে আপনি
একটা ম্যাচ খেলছেন, সারাদিন আপনি আপনার সামর্থ্য বুঝাবেন, আপনার সামর্থ্য চেনাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি টিকে থাকবেন, যতক্ষণ পারবেন পিচ কামড়ে ধরে আঁকড়ে থাকবেন। এটা হচ্ছে টেস্ট ম্যাচ, সারাদিন আপনি খেলবেন। কিন্তু আপনি যখন সেই টেস্ট ম্যাচটাকে ভুলবশত T20 অথবা ODI আর না হলে T10 মনে করে খেলেন, তখন কিন্তু আপনার আউট হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমি ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যাটারদেরকে দেখি যে তারা আসে, হ্যাঁ 5-6টা বল 7-8টা বল ওনারা ভালো মতো খেলেন, দেখেন, এবং পরবর্তীতে খুব দ্রুত রান নিতে গিয়ে, খুব দ্রুত বাউন্ডারি হাঁকাতে গিয়ে তারা আউট হয়ে যায়। টেস্ট ম্যাচে এত জলদির কোনো কিছু নেই, এত তাড়াহুড়োর কিছু নেই। টেস্ট ম্যাচটা হচ্ছে সাবলীল সুন্দরভাবে খেলার, আস্তে ধীরে খেলার, রান তোলার একটা জায়গা। আপনার খুব বড় জোর যদি আপনার বেশি রান তুলতে হয়, আবার ওভার প্রতি যদি বেশি রান দরকার হয়, সেটার জন্য আপনার ওয়ানডে আছে, T10 আছে, T20 আছে। বাট টেস্ট ম্যাচটা আস্তে ধীরে খেলতে হয়, সাবলীলভাবে খেলতে হয়। আমরা ভারত থেকে শিখতে পারি কিভাবে বিপর্যয়ের মুখ থেকে একটা দলকে তুলে আনতে হয়। প্রথম টেস্টে আমরা দেখেছি ভারতের যখন 6 উইকেট চলে যায়, তখন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা, তাদের যে পার্টনারশিপ ছিল খুব সম্ভবত 186 রানের পার্টনারশিপ ছিল, এবং সেখানে রবিচন্দ্রন অশ্বিন সেঞ্চুরি করেছে এবং রবীন্দ্র জাদেজা 82 রান করেছে। তারা দেখিয়ে দিয়েছে একেবারে লোয়ার অর্ডারের যে ব্যাটাররা আছে তারা চাইলেই কিন্তু দলের বিপর্যয় থেকে তুলে আনতে পারে। বাট আমাদের দলের ব্যাটসম্যানদের মধ্যে ওরকম কোনো প্রবণতা আমরা দেখি না। যখন আমাদের 6-7 উইকেট পড়ে যায়, তখন আমাদের ব্যাটাররা তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে তারাও আউট হয়ে যায়, তারা বিপদে পড়ে দলকে বিপদে ফেলে চলে যায়। আমাদের এই জিনিসগুলো ওভারকাম করতে হবে, আমাদের মাটি কামড়ে ধরে টেস্ট খেলা শিখতে হবে। যেমন আমাদের বাংলাদেশের মমিনুল হক, যার 13টা সেঞ্চুরি শুধু টেস্টেই, এবং ভারতের এগেনস্টে মুশফিকের পর দ্বিতীয় সেঞ্চুরিয়ান। মমিনুল হককে একমাত্র সাবলীল ব্যাটিং করতে দেখা গেছে এই টেস্ট ম্যাচটাতে, এই টেস্ট সিরিজটায়। শুধু ম্যাচ বললে ভুল হবে, এই টেস্ট সিরিজটা একেবারে প্রথম টেস্ট থেকে শেষ টেস্ট পর্যন্ত, প্রথম টেস্টের প্রথম ইনিংস থেকে সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংস পর্যন্ত মমিনুল হক সাবলীলভাবে ব্যাটিং করে গেছেন। তবে ব্যাট বল সবসময় যে ব্যাটারের কথা শুনবে বা বোলারের কথা শুনবে তা কিন্তু না। মানুষ মাত্রই ভুল হয়, মুমিনুলেরও ওই রকম ভুল হয় 2-1টা। তবে মুমিনুল যখন সেঞ্চুরি পায় তখন সব ভুলগুলো একেবারে ধুয়ে মুছে যায়। আমরা আশা করব আমাদের দেশের ক্রিকেটাররা তারা খুব সময় নিয়ে ক্রিজে থাকতে চাইবেন, রান তুলতে চাইবেন, বিগ স্কোর করতে চাইবেন। কারণ একটা টেস্ট ম্যাচে যদি আপনি টিকে না থাকেন, সেখানে আপনার আমি এলাম, আমি 2 বলে 10 রান করলাম, 3 বলে 15 রান করলাম, এইরকম ধুমধুমার ইনিংস খেলার আমার কোনো মানে হয় না। আমার দল যখন বিপদে, তখন আমার দলকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। নাম্বার 3, ভারতীয় ব্যাটারদের T20 স্টাইলে ব্যাটিং। একটা টেস্ট ম্যাচ 5 দিনের, সেখানে প্রথম দিনের অর্ধেক খেলা হয়েছে, এরপর অর্ধেক খেলা হয় নাই, এরপর 2 দিন অফ ছিল, চতুর্থ দিন এবং পঞ্চম দিনের অর্ধেক মাঠে ঘুরিয়েছে। চতুর্থ দিনে যখন বাংলাদেশ অল আউট হলো, তখন ভারত দেখিয়ে দিয়েছে কাকে খেলা বলে। ভারত কিন্তু প্রপার T20 স্টাইলে ব্যাটিং করেছে প্রথম 20 ওভার, এবং এরপরের 20 ওভার কিন্তু ওয়ান টাইপ অফ ODI স্টাইল। আপনি যদি ফুল 40 ওভার দেখেন, 34 ওভার দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ভারত একেবারে ODI স্টাইলে ব্যাটিং করেছে। ভারতের উচিত, ভারত ম্যাচ জয়ের জন্য নেমেছিল, ভারতের দরকার ছিল ম্যাচটা জেতার জন্য। ভারতের লক্ষ্য ছিল আমরা এই ম্যাচটা জিতবো যে কোনোভাবে। খুব সম্ভবত আমাদের মনে হয় আমাদের দেশের খেলোয়াড়রা নেমেছিল টেস্টটা ড্র করার আশায়। যদি টেস্টটা জেতার আশায় নামতো, তাহলে ওপেনাররা এত দ্রুত আউট হয়ে যেতেন না, মিডল অর্ডারের ব্যাটাররা একটু ভরসা নিয়ে খেলতেন, দায়িত্ব নিয়ে খেলতেন, এবং তাদেরকে সঙ্গ দিতেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। কিন্তু তার হলো কই, দায়িত্ব নিয়ে কেউ খেললেন না। আমাদের অধিনায়ক সাহেব আছেন, উনি দায়িত্বের মুখে, যখন দায়িত্ব নিয়ে খেলতে হবে তখন আমাদের অধিনায়ক রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে যান। ভারতের ব্যাটাররা, আপনি জয়সওয়ালকে দেখেন, IPL থেকে উঠে আসা খেলোয়াড়, এখন ভারতের বর্তমানে বেস্ট টেস্ট ব্যাটসম্যান। জয়সওয়াল দেখিয়ে দিয়েছে কিভাবে টেস্ট খেলতে হয় চাপের মুখে। ভারত জানে আজকের দিনটা শেষ হলে কালকে পঞ্চম দিন, কালকে বাংলাদেশ ব্যাটিং করতে নামলে বাই চান্স বাংলাদেশ টিকে গেলে ম্যাচটা ড্র করতে হবে, ভারত জিততে পারবে না। সেই কারণে ভারত ODI স্টাইলে ব্যাটিং করেছে, 34 ওভারে 286 রান তুলেছে 9 উইকেটে। ভারতের প্ল্যান ছিল ভারত পিটিয়ে খেলবে, বাংলাদেশের প্ল্যান ছিল বাংলাদেশ আর্লি উইকেটস নেবে।
হ্যাঁ, ভারত পিটিয়ে খেলেছে, বাংলাদেশ উইকেট নিয়েছে, তবে বাংলাদেশ সফল হয়েছে কখন? 100 রানের পরে, 200 রানের পরে, যখন 203 রানে খুব সম্ভবত 4 উইকেট ভারতের, এরপর গিয়ে বাংলাদেশ সফল হয়েছে। এর আগে কিন্তু বাংলাদেশের বোলাররা সফল হতে পারেনি। এরপর রীতিমতো সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ উইকেট নিয়েছে এবং ভারত 9 উইকেটে 286 রান করেছে। ভারতের থেকে একটা জিনিস খুব ভালো মতো আমাদের শেখা উচিত, ভারত কেন বিশ্বের 1 নম্বর টেস্ট টিম, সেটা আমাদের প্রমাণ করে দিয়েছে ভারত এই টেস্ট সিরিজেই। আপনার হাতে যখন একটা দিন সময় থাকবে তখন আপনি অবশ্যই চাইবেন না এই টেস্টটা ড্র করতে, যেহেতু আপনার ফেভারে আছে এই টেস্ট ম্যাচটা। আমার হাতে থাকা টেস্ট ম্যাচ আমি কিভাবে আমার প্রতিপক্ষের হাতে আমি ঠেলে দিতে চাই। আমি তো কখনোই চাইব না আমার প্রতিপক্ষ এই টেস্টটা জিতুক অথবা ড্র করুক। আমাদের হাতে আছে মানে এটা আমাদেরই, এটা আমাদের লাগবে, আমরা এটার প্রাপ্য। ভারত সেই কাজটাই করেছে। আপনি যখন দেখবেন আপনার হাতে একদিন আছে, আপনার প্রতিপক্ষ ম্যাচটাকে নিয়ে যাবে ভাব, ওই মোমেন্টে আপনার জ্বলে উঠতে হবে। আপনার ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাদের মনে করতে হবে এটা আমাদের জন্য টেস্ট ম্যাচটা, এটা আমাদের জন্য T20 ম্যাচ। তাহলে হয়তো ওই দলটা উন্নতি করতে পারবে। অ্যান্ড আমি আমার তৃতীয় পয়েন্টে যেটা বলেছিলাম, ভারত ম্যাচ জয়ের জন্য খেলতে নেমেছিল। হ্যাঁ, ভারত ম্যাচ জয়ের জন্য খেলতে নেমেছিল, ভারত ম্যাচটা জিতেছে। অ্যান্ড ওয়েল ডিজার্ভ উইনিং ফর টিম ইন্ডিয়া। ভারত দলকে শুভকামনা, ভারত যেটা চেয়েছে সেটাই পেয়েছে। তবে আশা ভাঙলো বাংলাদেশের সমর্থকদের, বাংলাদেশ ক্রিকেটারদের। পাকিস্তানের বিপক্ষে 2-0 সিরিজ জেতার পর যখন বাংলাদেশ টিম ভারতে আসে, তখন সবার একটা লক্ষ্য ছিল ভারতের বিপক্ষে অন্তত একটা টেস্ট ম্যাচ জিতে 16 পয়েন্ট পকেটে পড়বে, কিন্তু তার হলো না। ভারতের বিপক্ষে টানা 2 টেস্টের 2 টেস্টই বাংলাদেশ হারলো এবং ভারতের কাছে হোয়াইট ওয়াশ হলো টেস্ট সিরিজে। 6 তারিখ থেকে T20 সিরিজ, ভারত এবং বাংলাদেশ 2 দলের জন্য শুভকামনা। এবং আরেকটি বিষয়, এইটা খুব সম্ভবত সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ ছিল। ভারতের মাটি থেকে সাকিব বিদায় নিতে চাচ্ছেন না, যে কারণে বলেছিলেন সাকিব আল হাসানকে যদি প্রোটেকশন দেওয়া হয় বাংলাদেশে, তাহলে সাকিব আল হাসান মিরপুরে বিদায় নিবে। এবং খুব সম্ভবত আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সাহেব বলেছেন সাকিবকে একজন খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার ততটুকু নিরাপত্তা দিবে। ব্যক্তি সাকিবের পরিকল্পনা হচ্ছে আলাদা। ওই হিসাব করে, ওই চিন্তা করে যদি সাকিব আল হাসান দেশে আসেন, তাহলে মিরপুর এবং চট্টগ্রামে 2 টেস্ট খেলে বিদায় নিতে পারবেন। তবে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট, এবং যেই কারণে বিরাট কোহলি এবং ঋষভ পান্থ সাকিবকে 2টা ব্যাট উপহার দিয়েছেন। বন্ধুত্ব এইভাবেই টিকে থাকে, বন্ধুকে বন্ধু এইভাবেই বিদায় জানায়। 22 গজে এই 2 মহাতারকাকে একসাথে আর কখনো দেখা যাবে না টেস্ট ফরম্যাটে। আপনাদের মতামত আশা করছি কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।